বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রিন টাস, এ প্রোগ্রাম ফর বেসিক সায়েন্স। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? ইনশাল্লাহ আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন এবং ভালো থাকবেন। যদিও কোভিড-19 আউটব্রেক বিশ্ব মহামারী আকার ধারণ করেছে, যেটা আপনারা আমরা সবাই কষ্টে আছি। সমস্যা আসবে, সমাধান হবে, মহামারী আসবে, মহামারী যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের নিয়মিত কার্যক্রম বন্ধ রাখলে চলবে না, এগিয়ে যেতে হবে আমাদের অগ্রগতির পথে। তারই আলোকে আমরা প্রিপোজিশন, এসএসসি স্ট্যান্ডার্ড প্রিপোজিশন লেকচারটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এসএসসি স্ট্যান্ডার্ড প্রিপোজিশন লেকচার 1-এ আমরা যতটুকু আলোচনা করেছি, সেখানে জাস্ট আমরা আলোচনা করেছি কি সম্পর্কে, আপনারা বুঝতে পেরেছেন আসলে প্রিপোজিশন কাকে বলে। আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি যে পাশাপাশি দুইটা শব্দের মধ্যে যে রিলেশন তৈরি করে, যে শব্দটা পাশাপাশি দুইটা শব্দের মধ্যে রিলেশন তৈরি করতে যে ভূমিকা রাখে, বা দুইটা শব্দগুচ্ছের মধ্যে রিলেশন তৈরি করতে যে ভূমিকা রাখে, মূলত সেটাই প্রিপোজিশন। যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে এইভাবে দেখিয়েছিলাম। যেমন ধরেন আমি এখানে লিখলাম ঢাকার শহর। এই যে দুইটা শব্দ, ঢাকার একটা শব্দ, শহর একটা শব্দ। এখানে দেখেন ঢাকার শব্দটার শেষে অতিরিক্ত একটা বৈশিষ্ট্য আছে, কিন্তু শহর এই শব্দের শেষে কিন্তু অতিরিক্ত বৈশিষ্ট্য নাই। আপনি বলতে পারেন কেন এই যে বৈশিষ্ট্য আছে? না, এখানকার বৈশিষ্ট্য বাদ দিলে হয় সহ, যা কোনো শব্দ নয়। তাই দেখেন এই দুইটা শব্দই আমরা লিখবো। ইংরেজি আর বাংলার মধ্যে একটু তফাৎ আছে, সেটা হলো পরের শব্দটা আগে লিখতে হয়, আগের শব্দটা পরে লিখতে হয়। দেখেন তাহলে আমরা কি লিখবো এখানে? সিটি। দেখেন স্বাভাবিকভাবে লিখলাম সিটি, আর ঢাকা ইংরেজি ঢাকা। দেখেন এই যে দুইটা শব্দ, তাহলে কি হলো? সিটি ঢাকা, শহর ঢাকা। এটা কি কিছু হইলো? আর এটা কি হওয়ার জন্য, এই দুইটার মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য এই যে আমার মাঝখানে অতিরিক্ত বৈশিষ্ট্যটা, সেটা ঢাকার আগে এসে বসবে, কারণ এটা ছিল কোন জায়গা? ঢাকার পরে। এই জন্য ঢাকার আগে এসে বসবে। তাহলে কি হলো? দ্য সিটি অফ ঢাকা, তার মানে ঢাকার শহর। তার মানে পাশাপাশি এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য শব্দের শেষে যে আমরা অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি ব্যবহার করি, এই বর্ণ বা বর্ণ সমষ্টি বাংলায় বিভক্তি, ইংরেজিতে প্রিপোজিশন। বাংলায় বিভক্তিটা বসে শব্দের পরে, আর ইংরেজিতে প্রিপোজিশনটা বসে শব্দের আগে। আমার মনে হয় গত ক্লাসে এতটুকু আলোচনা করা হয়েছিল, ঠিক কিনা? আজ আমি প্রিপোজিশনের মূল বিষয়গুলো আলোচনা করব। তবে একটা কথা আছে যে আমি আপনাদেরকে এইভাবে কথা দিতে পারবো না যে মাত্র 10 মিনিটের মধ্যে আপনাদেরকে প্রিপোজিশনে আমি 5-এ 5 পয়েন্ট দেবো, কিংবা একটা ক্লাসের মধ্যে 5-এ 5 পয়েন্ট দেবো, এগুলো আমি বলতে পারবো না। আমি এখানে বলতে চাইতেছি, হ্যাঁ, আপনি যদি আমার ক্লাসগুলো রেগুলার করেন, আমার এখানে কতকগুলো ক্লাস হবে। যদিও ক্লাসের ডিউরেশন বড় হবে না, অল্প অল্প ক্লাস হবে। এই সবগুলা ক্লাস যদি আপনি পরিষ্কারভাবে মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ আপনার প্রিপোজিশনের প্রবলেম প্রায় সলভ হয়ে যাবে। আমি মনে করি হ্যাঁ, প্র্যাকটিস করলে সলভ হয়ে যাবে। এটাই হলো আমি যেটা আসতেছি। দেখেন এইখানে প্রথমে আমি যে কথাটা বলবো প্রিপোজিশন সম্পর্কে, আসলে আমাদের এসএসসি বলেন, এইচএসসি বলেন, কিংবা বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্ট বলেন, কিংবা জব কম্পিটিশন, বিসিএস, এই ধরনের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার কথাগুলো আপনি বলেন, প্রত্যেকটা জায়গায় যে ধরনের প্রিপোজিশনগুলো আমরা খেয়াল করি, সেটা হলো দুই ধরনের প্রিপোজিশন, দুই ধরনের ইউজ আসে। একটা হলো কমন ইউজ, আর একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। দুই ধরনের ইউজ। এখন দেখেন আমি আপনাকে এখানে বলতেছি কমন ইউজ, প্রিপোজিশনের কমন ইউজ। আরেকটা হলো প্রিপোজিশনের যেটা আমি বলতেছি অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, এই যে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ আর হলো কমন ইউজ, দুটি ইউজের কথা যে আমি আপনাকে বলতেছি, দুটি ইউজ আসলে কি? কমন ইউজটা হলো আমি যেভাবে অর্থটা আপনাকে বললাম। যেমন ধরেন একটা প্রিপোজিশনের অর্থ দেওয়া, সাপোজ আপনি মনে করেন যে উইথ শব্দের অর্থ দেওয়া আছে সাথে, বা এর সাথে, এরকম দেওয়া আছে। এখন যদি আমি বলি ট্রান্সলেশন করেন, রহিমের সাথে উইথ রহিম, করিমের সাথে উইথ করিম, হ্যাঁ, আপনি কিন্তু সহজেই ব্যাপারগুলো বলতে পারতেছেন, কারণ উইথ শব্দের অর্থ এর সাথে বা সাথে, বোঝা গেছে? কিন্তু এই উইথ ধরেন আপনার একটা শব্দের সাথে বসলো, হ্যাঁ, যে এই উইথটা কোনো একটা শব্দের সাথে বসলো। ধরেন আমি এখানে বসাই দিলাম কাম, এই কামের শেষে বসালাম উইথ, ঠিক আছে? এখনো কি উইথ শব্দের অর্থ সাথে আছে, নাকি অন্য কিছু হয়ে গেছে? আমরা একটু ঠান্ডা মাথায় খেয়াল করি। সাপোজ ধরেন আমরা জানি লুক শব্দের অর্থ কি? তাকানো, কারো দিকে তাকানো, XYZ। লুক শব্দের অর্থ তাকানো বা খোঁজ করা, আপনি যেটাই বলেন, লুক শব্দের অর্থ তাকানো। কিন্তু আপনি একটু খেয়াল করেন, যখন আমরা একটা প্রিপোজিশন নিলাম ইনটু, সাপোজ ইনটু একটা প্রিপোজিশন নিলাম, একটার থেকে আর একটাই পরিণত হওয়া বা পরিবর্তন হওয়া, এই অর্থে আমরা ইনটু ব্যবহার করি। তো এই ইনটু প্রিপোজিশনটা যখন আমি এটার সামনে বসালাম, এইভাবে যখন বসালাম লুক ইনটু,
একটা ভার্বের শেষে আমি এই প্রিপজিশনটা বসালাম, এই বসানোর সাথে সাথে এই লুক ইনটু অর্থটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই লুকের অর্থ তাকানো কিন্তু নাই এখন, লুক শব্দের অর্থ হয়ে গেছে কি তদন্ত করা। যেমন দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য কেস, এই পুলিশরা কি করতেছে, কেসটা তদন্ত করতেছে। তার মানে এই যে আমরা কোনো শব্দের শেষে একটা প্রিপজিশন বসানোর কারণে, কোনো শব্দের শেষে একটা প্রিপজিশন বসানোর কারণে যখনই শব্দটার অর্থ চেঞ্জ হয়ে যায় তখন ওই প্রিপজিশনটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। আরো একটু ভালো করে আপনি দেখেন, চিন্তা করেন, ধরেন আপনি বাংলায় এরকম একটা কথা বলতেছেন যে এইভাবে বলতেছেন যে দোস্ত দীর্ঘদিন ধরে আমি একটা বিষয় লক্ষ্য করতেছি, আমি মনে হয় যত কাজে আগাইতে চাইতেছি কিন্তু চোখে আমি সবসময় ডুমুরের ফুল দেখতেছি, চোখে ডুমুরের ফুল দেখতেছি। অথবা বলতেছেন আপনি চোখে আমি সরিষার ফুল দেখতেছি। আচ্ছা বলেন তো ভাই, আসলে এই যে বর্তমান যে সময়টা বর্ষাকাল, প্রায় বর্ষাকাল, এখন কি কোথাও সর্ষা গাছ আছে? সত্যি কি সর্ষার ফুল সে দেখতেছে না। কিন্তু তখন যদি উনি ট্রান্সলেশনটা লিখতে যায় তখন কি উনি সরিষার ফুল ট্রান্সলেশন করে লিখবে? কিন্তু এখানে সরিষার ফুল বলতে সে মিন কি করতেছে, বাংলায় সরিষার ফুল বলতে সে একটা বিপদের আশঙ্কা করতেছে, অর্থাৎ সে পরিষ্কার কোনো কিছু দেখতে পারতেছে না। এই বিষয়টাই কিন্তু সে বুঝাইতেছে। এই যেমন আমাদের বাংলায় এদের কোনো বাগধারা বাগবিধি আছে, ইংরেজিতেও তো এরকম প্রেজেন্ট আইডিয়ামস আছে, বোঝা গেছে? এই যে ফ্রেজ এবং আইডিয়ামসের মধ্যে আমরা যে প্রিপজিশনগুলো ব্যবহার করি এইগুলো কি বলা হয় প্রিপজিশনের অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। আর জেনারেলি অর্থ অনুসারে আমরা যে প্রিপজিশনগুলো ব্যবহার করি এগুলোকে বলা হয় প্রিপজিশনের কমন ইউজ। আমরা কি বুঝতে পারছি অ্যাপ্রোপ্রিয়েট ইউজ আর কমন ইউজ? তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কমন ইউজটা নিয়ে একটু আলোচনা করব, পরবর্তী ক্লাসে আমি অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা নিয়ে আলোচনা করব, তার পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব যে ধরেন আমি একটা প্রিপজিশন নিলাম, নিয়ে সেরে ওইটা দুইটা তুলনামূলক আলোচনা করব, কমন ইউজ এবং অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। ধরেন অপের কমন ইউজ এবং অপের অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, ইনের কমন ইউজ, ইনের অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। এই দুইটা সাইড নিয়ে যখন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো তখন আমাদের মনে হয় আমাদের ব্রেনে এই প্রিপজিশন নামক গ্যাঞ্জামটা থাকবে না। তো যাই হোক, আমি আজকে কমন ইউজ নিয়ে একটু আলোচনা করতে চাইতেছি। কমন ইউজের মধ্যে প্রথমেই আমি বলবো, দেখেন আমি যেটা নিয়ে আলোচনা করব অপ। এই অপ এর বাংলা অর্থটা আমরা যেভাবে জানি সেটা হলো র বা এর। কিন্তু এই র বা এর মানে কি, র বা এর কোথায় থাকে? দেখেন কোনো একটা শব্দের শেষে, ধরেন আমি এখানে লিখলাম বাংলা, দেখেন এই শব্দটা বাংলা যোগ বয়সীন্দ্র, এখানে দেখেন বাংলা ইংরেজি ধরেন আমরা লিখলাম বাংলা অথবা বেঙ্গলি যেটাই লিখলাম, এই যে বয়সীন্দ্র লাস্টে যে বয়সীন্দ্রটা আছে এই অতিরিক্ত বয়সীন্দ্র ইংরেজিকে আমরা এইভাবে লিখি বাংলার, এইভাবে কিন্তু লিখি না। যেমন আপনি দেখেন ধরেন আমি এখানে লিখলাম কলেজের, আমরা কি কখনো এইভাবে লিখি? কলেজ এর এইভাবে কিন্তু লিখি। যদি এইভাবে লিখতে পারতাম তাহলে প্রিপজিশন নামক চ্যাপ্টারের উৎপত্তি হতো না, কিন্তু এইভাবে তো লিখতে পারি না। এই যে আমরা শব্দের শেষে অতিরিক্ত বর্ণটা নিয়ে আসলাম, এটি কিন্তু কি আসতেছে? অফ। এটার পূর্বে কি চলে আসতেছে? অফ। এখন দেখেন মেইন কথাটা দেখেন, যদি আমি এখানে বলি ধরেন নজরুলের, এই শুধুমাত্র এই নজরুলের এই বিষয়টা কিন্তু মেইন করতেছে না। নজরুলের এই শব্দটা কিন্তু অন্য শব্দের সাথে সম্পর্ক তৈরি করে নাই। যদি আমি এখানে লিখি অবদান, এই যে আমি শব্দটা লিখলাম নজরুলের অবদান, এখন দেখেন আপনি যদি এটাকে ভাঙেন নজরুল যোগ এর যোগ অবদান, ভাবে এখানে নজরুল একটা শব্দ, অবদান একটা শব্দ, এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক তৈরিতে সহযোগিতা করছে কে? এরটাই হলো প্রিপজিশন। আমি কি প্রিপজিশন বুঝাইতে পারতেছি? অফ। তাই দেখেন এটা যখন আমরা লিখবো, যে শব্দটার শেষে বিভক্তি আছে ওই শব্দটা লিখবো পরে, আর যে শব্দটার শেষে বিভক্তি নাই ওই শব্দটা লিখবো আগে। অথবা আপনি এইভাবে বলতে পারেন যে পরের শব্দটা আগে লিখবো, আগের শব্দটা পরে লিখবো। তো দেখেন যদি আমি অবদান ইংরেজিটা প্রথমে লিখি কন্ট্রিবিউশন, এই যে লিখলাম অবদান, আর নজরুল ইংরেজি তো নজরুল, কিন্তু নজরুলের সাথে আছে এর, তাই এখানে কি বসবে? অফ। কন্ট্রিবিউশন অফ নজরুল, আর আর্টিকেলের ইউজ অনুসারে আসবে, যেহেতু এই কন্ট্রিবিউশন অফ নজরুল এই অংশটাকে ডেফিনিট করেছে তাই এখানে কি বসবে? দি। তাই দ্য কন্ট্রিবিউশন অফ নজরুল, নজরুলের অবদান।
আমি কি অপের বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি? এখন আর একটা বিষয় আপনি ভাই ভালো করে খেয়াল করেন, সেটা হলো যেমন একটা প্রিপোজিশন আমরা নিয়ে আসলাম অফ, এখানে নিয়ে আসলাম কি নিয়ে আসলাম অফ। তো আমাদের কি শুধুমাত্র অফ নামে এই একটা প্রিপোজিশনই আছে? আমাদের লিস্টেড প্রিপোজিশন আছে অনেকগুলো, তার মধ্যে কমপক্ষে প্রিপোজিশন আছে হলো আমাদের প্রায় 150টির মতো। কমপক্ষে প্রিপোজিশন আছে 150টির মতো। আমি কি কথাটা বুঝাইতে পারতেছি? তার মধ্য থেকে শুধু অফ তো শিখলে হবে না। তবে হ্যাঁ, আমরা আমাদের গ্রিন টাচ থেকে 100 প্রিপোজিশনের অর্থ সহ একটা তালিকা তৈরি করেছি। আপনি যদি চান সেই তালিকাটা নিয়ে পড়ে রাখতে পারেন, এতে আপনার জন্য অনেক উপকার হবে। সেখানে এইভাবে সিরিয়ালি লেখা আছে, 1 নাম্বারেই দেওয়া আছে র এর সমান সমান অ, যার ব্যাখ্যাটা আমি এখানে দিলাম। তো যাই হোক, এরপরে আসেন, এরপরে আমাদের ওইখানে যে নাম্বারিং অনুসারে যেভাবে আছে দেখেন ওইভাবে লেখা আছে এইভাবে, তে এ অন্তস্থ ব্র্যাকেটে লেখা আছে মধ্যে, এটা সম্ভবত 2 নম্বরে আছে এইভাবে, তে এ অন্তস্থ মধ্যে ই। অনুরূপভাবে তে এ অন্তস্থ উপরে অন, তে এ অন্তস্থ অংশ বা বিন্দু বা স্থির লেখা আছে অ্যাট, তে এ অন্তস্থ গতি লেখা আছে টু, তে এ অন্তস্থ পরিবর্তন বা রূপান্তর লেখা আছে ইনটু। এই যে দেখেন ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, তে এ অন্তস্থর মধ্যে হোয়াট ইজ তে এ অন্তস্থ? তে এ অন্তস্থ হলো যে শব্দটার সাথে যে শব্দটা সম্পর্ক তৈরি করবে, যে শব্দটা সম্পর্ক তৈরি করবে ওই শব্দের শেষে অতিরিক্ত তে এ অন্তস্থ নামক বিভক্তি আছে। মধ্যেটা কি? মধ্যেটা কিন্তু সরাসরি লেখা থাকে না সাধারণত, মধ্যেটা হলো বুঝায়। আবার দেখেন তে এ অন্তস্থ উপরে অন, এই উপরেটাও কিন্তু লেখা থাকে না, বুঝায়। অংশ বিন্দু বা স্থির, এটা কি আসতেছে অ্যাট, আর গতি হলে কি বসতেছে টু, আর পরিবর্তন হলে কি বসতেছে ইনটু। আমি যদি বিষয়টা একটু 15 মিনিটের উপরে যাবে, কিন্তু যে এখানে যে বিষয়টা আছে আপনি দেখেন, এটাকে যদি আমি একটু ব্যাখ্যা করে বলি, দেখেন আমি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি। ধরেন আমি এখানে একটা উদাহরণ দেখলাম, নদীতে অনেক মাছ আছে। দেখেন আমি এটা ক্যালকুলেশন করতে চাইতেছি। প্রথমে দেখেন নদীতে অনেক মাছ আছে। দেখেন এই বাক্যের মধ্যে আমরা একটা বিষয় লক্ষ্য করতেছি, আছে শব্দটা আছে কিন্তু কার আছে সেটা কিন্তু উল্লেখ নাই। যেমন যদি আমি এখানে কথাটা বলতাম আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। রহিমের একটি কলম আছে, রহিম হ্যাজ এ পেন। তোমার একটি গরু আছে, ইউ হ্যাভ এ কাউ। এরকম কিন্তু হতে পারতো, বাট এখানে নদীতে অনেক মাছ আছে, এই মাছগুলো কার আছে, মালিকানা অর্থে কিন্তু কেউ নাই। একটু দেখেন, যদি এরকম মালিকানা অর্থে থাকে তাহলে কিন্তু আমরা আছে ইংরেজি বসাই কি হ্যাভ হ্যাজ, আর মালিকানা যদি না থাকে তাহলে আমরা বসাই কি দেয়ার ইজ অথবা দেয়ার আর। যেমন দেখেন এখানে আছে ইংরেজিটা আমরা নিয়ে আসতেছি দেয়ার আর, আছে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, আর কেন লিখলাম? কি আছে অনেক মাছ, মাছ যদি একটা থাকতো তাহলে আমরা বসাইতাম দেয়ার ইজ। যেহেতু একটার বেশি আছে তাই আমরা কি বসাইছি দেয়ার আর। কি আছে অনেক মাছ, অনেক ইংরেজি কি ম্যান, মাছ ইংরেজি কি ফিশ, দেয়ার আর ম্যানি ফিশেস। আচ্ছা এরপরে আসেন, কোথায় আছে? নদীতে। কোথায় আছে? নদীতে। আচ্ছা দেখেন তো এই নদীর শেষেতেই আছে না, ঠিক এই কারণে একটা প্রিপোজিশন বসবে তে এ অন্তস্থ। এর জন্য কি কি আসতে পারে? ইন আসতে পারে, অন আসতে পারে, এট আসতে পারে, টু আসতে পারে, ইনটু আসতে পারে, যে কোনোটা আসতে পারে। কিন্তু এটাই আপনাকে বুঝতে হবে, নদীতে যে মাছগুলো আছে মাছের অবস্থানগুলো আপনি খেয়াল করেন, মাছগুলা নদীর কোথায় আছে? মধ্যে আছে না? ঠিক এই কারণে কি হবে ইন দা রিভার। তাই দেখেন তে এ অন্তস্থ মধ্যে ইন, আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার, তাই না? দেখেন আমি আরো কিছু এক্সাম্পল দিলে আপনি বিষয়টা পরিষ্কার হবে। দেখেন আমি যদি এখানে এটা না বলে বলতাম নদীতে অনেক নৌকা আছে, আচ্ছা দেয়ার আর মেনি বোটস, আমি এখানে লিখলাম দেয়ার আর মেনি বোটস। আচ্ছা এই যে নৌকাগুলো আছে, এইগুলো কি নৌকাগুলো কি নদীর মধ্যে আছে না নদীর উপরে ভাসতেছে?
দেখেন এখানে কিন্তু কোথাও লেখা নাই, উপরে আছে, বাট অটোমেটিক্যালি এখানে কি বুঝতেছি আমরা, যে নৌকাগুলো নদীর পানির উপরে ভাসতেছে, ঠিক এই জন্য কি হয়েছে, অন দ্য রিভার, দেয়ার আর মেনি বোটস অন দ্য রিভার। কিন্তু আমি যদি এখানে বলতাম ধরেন যমুনা নদীতে একটি চর আছে, যমুনা নদীতে একটি চর আছে। আচ্ছা একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, আগে কিন্তু সবসময় একটা কথা, নদীতে শেষে কিন্তু তে আছে, আমরা বুঝতে পারতেছি এই যমুনা নদীর আগে কোনো না কোনো একটা প্রিপোজিশন বসবে, ইন বসতে পারে, অন বসতে পারে, টু বসতে পারে, এট বসতে পারে, ইনটু বসতে পারে, কোনটা বসবে সেটা নির্ভর করবে আপনার প্যাটার্নের উপরে। দেখেন আছে ইংরেজিটা আমরা কি নিয়ে আসবো, দেয়ার ইজ, কি আছে, একটি, অ্যান, চর ধরে নিলাম আমরা আইল্যান্ড, দেয়ার ইজ অ্যান আইল্যান্ড, একটি চর আছে, কয়টি চর আছে, একটি চর আছে, দেয়ার ইজ অ্যান আইল্যান্ড, কোথায় আছে, যমুনা নদীতে, ইন দা যমুনা, কিন্তু এইখানে ইনের ব্যবহারটা আপনি একটু খেয়াল করেন, যমুনা নদীতে যে একটা চর আছে, চর, এই চরটা কি নরে চরে, তাহলে এটা স্থির, পুরো যমুনা নদীরে যদি পুরো যমুনা নদীর দিকে আপনি তাকান তাহলে চরটা কি একটা বিন্দু না। এরপরে আপনি দেখেন চরটা কি সারা যমুনা নদীর ভিতরেই আছে, না, কোথায় আছে, একটা অংশের ভিতরে আছে, সুতরাং কি বসবে, তে এ অধ্যস্ত বিন্দু স্থির অংশ, এরকম হলে কি বসে, এট বসে, দেখছেন, এট দ্য যমুনা। সাপোজ এটের ব্যাপারটা আপনি একটু ভালো করে খেয়াল করেন, বুঝতে পারবেন। যেমন ধরেন এভাবে আপনি চিন্তা করতেছেন যে আমি সাভারে বাস করি, আই লিভ ইন সাভার, কারণ যখন বলতেছেন আমি সাভারে বাস করি তখন আপনি সাভারের কোথায় বাস করেন সেটা কিন্তু উল্লেখ নাই, এ দ্বারা বুঝাইতেছে আপনাকে সাভারে গেলে পাওয়া যাবে, এখানে সারা সাভারকেই কিন্তু নির্দেশ করতেছে, অর্থাৎ পুরো জায়গাটা যদি নির্দেশ করে, মধ্যে বোঝায়, তখন কি বসে, ইন। কিন্তু এই পুরো জায়গাটার একটা অংশ যদি নির্দেশ করে, যেমন সাভারে জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত, এই জাতীয় স্মৃতিসৌধ কি সারা সাভার বহিরে অবস্থিত, একটা জায়গায় অবস্থিত, তার মানে দ্য ন্যাশনাল মেমোরিয়াল ইজ সিচুয়েটেড ইন সাভার, না কিন্তু কি হবে, এট সাভার। তো এই যে দেখেন যমুনা নদীতে একটা চর আছে, চর কি সারা নদী বইরে না, একটা বিন্দুতে অবস্থান করতেছে, এই জন্য কি বলছে, এট বসছে। আবার দেখেন আমি যদি এইভাবে যাই যে আমি যমুনা নদীতে যাচ্ছি, আমি যমুনা নদীতে যাচ্ছি, তার মানে এখানে কি হবে, আমি, আই, যাচ্ছি, এম বই, আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি, যমুনা নদীতে। আপনি কি খেয়াল করছেন এই যে তে, এর কারণে ইন বসতে পারে, অন বসতে পারে, টু বসতে পারে, ইন কখন বসবে, আপনি কি তখন যমুনা নদীর মধ্যে, ইন বসবে না, আপনি কি যমুনা নদীর কোন অংশে, অ্যাড বসবে না। আচ্ছা তার মানে ইন বসবে না, অ্যাড বসবে না, আপনি কি যমুনা নদীর উপরে, না, তাহলে অন বসবে না, আপনি কোথায়, যমুনা নদীর দিকে গতি, তাই এখানে কি বসবে, টু যমুনা, এখানে টুটা আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন, ঠিক না। আচ্ছা অনুরূপ ভাবে এখানে দেখেন, আমি যদি এখানে বলি, দেখেন এই নদী পার দিয়ে স্বাভাবিক একটা কথা যদি নিয়ে আসি, বরফ, বরফ পানিতে, এ দেখেন এটা শেষ আমি লিখছি, পরিণত হয়, এটা যদি আমি লিখি বরফ, ইংরেজি কি আইস, পরিণত হয় কি চেঞ্জ, আইস চেঞ্জেস, পানিতে, তে ইংরেজি কি ইন, অন, অ্যাট, টু, অবশ্যই ইনটু। কেন ইনটু বুঝতে পারতেছেন, কারণ বরফ একটা পদার্থ, পানি আর একটা পদার্থ, একটার থেকে আর একটাই যখন পরিণত হয় তখনই আমরা কি নিয়ে আসি, ইনটু। কথাটা কি বুঝাইতে পারছি, তাই দেখেন ইন, অন, অ্যাট, টু, ইনটু সবগুলোর অর্থ কিন্তু একই, তে এ অন্তস্থ, কিন্তু ব্যাপারগুলো যদি আপনি পরিষ্কার একটু বুঝেন তাহলে কোনটার আগে কি বসবে বিষয়টা পরিষ্কার হবে। তো যাই হোক ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি আর আজকের ক্লাসটা নিতে চাচ্ছি না, যতদূর নিয়েছি আপনারা বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। হ্যাঁ আপনাদের যদি কমেন্টসে কোনো কিছু জানানোর থাকে জানানোর চেষ্টা করবেন, এবং আমি আপনাদের চাহিদা মতো ক্লাস নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।